নমস্কার, আরও একবার ফিরে এলাম ভোটের ভবিষ্যতের তৃতীয় পর্ব নিয়ে, যেখানে একটু একটু করে উত্তাপ বাড়ছে, রাত যত বাড়ছে, আর সেই সঙ্গে সঙ্গে বাড়ছে আমাদের সম্ভাবনাগুলোকে। সবাই ভাবছেন তারাই জিতবেন, কিন্তু আসলে কি হবে সেটা তো কাল সকাল 11টার পরই বোঝা যাবে। কিন্তু পর্ব 3-এ সম্ভাব্য আরও 11টা সিট, সেই সিটের কি হতে পারে মোটামুটি সম্ভাব্য রেজাল্ট, তার একটা ভোটের ভবিষ্যৎ বা এক্সিট পোল যাই বলুন না কেন, সেটা আমরা আমাদের মতো করে করার চেষ্টা করেছি। তাই তৃতীয় পর্বে আপনাদের জানাই, যেখানে প্রথম লোকসভা কেন্দ্র হুগলি, যেখানে মানে বলতে গেলে স্টারদের ছড়াছড়ি, কারণ রচনা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছেন তৃণমূল কংগ্রেস থেকে, লকেট চট্টোপাধ্যায় দাঁড়িয়েছেন ভারতীয় জনতা পার্টির, বিগত দিনের তিনি একজন জয়ী সাংসদ, বিদায়ী সাংসদ, এবং কমরেড মনোদীপ ঘোষ তিনি দাঁড়িয়েছেন বামফ্রন্টের প্রার্থী হিসাবে, এবং 81.38% ভোট পড়েছে এই হুগলি কেন্দ্রে। এখানেও সেই একই ঘটনার, গতবারের তুলনায় এবারে শতাংশের নিরিখে ভোট কম, কিন্তু তবু বলছি হুগলি লোকসভা কেন্দ্রে সেখানে একটু হলেও অদ্ভুতভাবে একটা অদ্ভুত সমীক্ষার ফলাফল সামনে এসছে। সেখানে বলা হচ্ছে লকেট চট্টোপাধ্যায় নাকি একটু পিছিয়ে আছেন, রচনা বন্দ্যোপাধ্যায় সেই অর্থে রাজনীতিতে নতুন, কিন্তু তিনি নাকি একটু এগিয়ে রয়েছেন। অর্থাৎ তৃণমূল কংগ্রেস জয়ী হতে পারে আরও একটা আসনে, সেটি হুগলি লোকসভা কেন্দ্র। হলে আশ্চর্য হওয়ার কিছু নেই, কারণ গণদেবতা কখন কি রাজনীতি কোন দিকে ঘোরে বলার অপেক্ষা রাখে না। পরবর্তী কেন্দ্র কল্যাণ ব্যানার্জির অন্যতম, যেখানে দাপুটে নেতা অর্থাৎ শ্রীরামপুরে তার বিরুদ্ধে দাঁড়িয়েছে দীপশিতা ধর, জোট প্রার্থী এবং জনপ্রিয়। তিনি এই মুহূর্তের একেবারে যুব সমাজের খুব পরিচিত, এবং কবীর শঙ্কর বোস তিনি দাঁড়িয়েছেন ভারতীয় জনতা পার্টির থেকে। বলার অপেক্ষা রাখে না, আরও একবার বোধহয় তৃণমূল কংগ্রেস এখান থেকে জয়ী হতে চলেছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় জয়ী প্রার্থী হতে চলেছেন সম্ভাব্য, এবং শ্রীরামপুর কেন্দ্রটিও তৃণমূল কংগ্রেসের দখলেই থাকছে বলে মনে করা হচ্ছে। পরবর্তী আরামবাগ, সেখানে নানান ঘটনার বৈচিত্র্য। এখানে বিজেপি প্রার্থী হচ্ছেন অরুণ শান্তি দিগর, তিনি দাঁড়িয়েছেন ভারতীয় জনতা পার্টির হয়ে, এবং সেখানে মিতালি বাগ তৃণমূল কংগ্রেসের, এবং বিপ্লব কুমার মৈত্র দাঁড়িয়েছেন বাম প্রার্থী। ভোট পড়েছে 82.62%, এবং সেখানেও কিন্তু একটু এগিয়ে রাখছি সমীক্ষায় ফলাফল অনুযায়ী ভারতীয় জনতা পার্টির প্রার্থী অরুণ কান্তি দিগর কিন্তু এগিয়ে রয়েছেন মিতালি বাগ বা বিপ্লব কুমার মৈত্র থেকে একটুখানি হলেও। পরবর্তী গণনার মাধ্যমে রেজাল্ট তো আর কয়েক ঘন্টার অপেক্ষা, তারপর আপনাদের সামনেই আসবে। কিন্তু মোটামুটি আমরা যেটুকু দেখতে পেয়েছি, কথা বলে জানতে পেরেছি, তাতে মনে হয়েছে যে আরামবাগ কেন্দ্রটি ভারতীয় জনতা পার্টির দখলে যেতে চলেছে। এবার বাকিটা আগামীকাল যে কোনো মুহূর্তেই ঘটতে পারে নানান আশ্চর্য ঘটনা, আর সেখানে আমরা অপেক্ষা করব কি তার অবতারণা হয় আগামীকালকে। আচ্ছা, এরপর চলে আসি জঙ্গলমহলের দিকে, যেখানে আরামবাগের পর মেদিনীপুরের অন্যতম আলোচনায় থাকা কেন্দ্র তমলুক, কারণ প্রাক্তন বিচারপতি লড়ছেন ভারতীয় জনতা পার্টির হয়ে অভিজিৎ গাঙ্গুলি, দেবাংশুর মতো তরুণ তুর্কি লড়ছেন তৃণমূল কংগ্রেসের হয়ে, এবং অসম বয়সে এই লড়াই অভিজ্ঞতার নিরিখে হলেও, বয়সের কারণে হলেও একটা অসম ব্যাপার এখানে আমরা লক্ষ্য করছি। এবং অত্যন্ত জনপ্রিয় আরও একজন জোট প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায়, তিনি লড়ছেন তমলুক কেন্দ্র থেকে, এবং আইএসএফ প্রার্থী দিয়েছেন মহিউদ্দিন আহমেদ। অর্থাৎ এখানে চতুর্মুখী লড়াই, এবং অবশ্যই মনে রাখতে হবে এখানে একটা আলাদা করে শুভেন্দু অধিকারীর প্রভাব রয়েছে, এবং অভিজিৎ গাঙ্গুলির একটা আকাশচুম্বী জনপ্রিয়তা বিচারক হিসাবে, তার সেই জনপ্রিয়তা সেটা কতটা ভাঁটা পড়েছে, নাকি সেখানেও ভোট বাক্সে তার নতুন করে এক সুনামি আছড়ে পড়তে চলেছে, সেটা তো দেখার অপেক্ষায়। কিন্তু আমরা এই মুহূর্তে তমলুক কেন্দ্রে এগিয়ে রাখলাম ভারতীয় জনতা পার্টির প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে, অর্থাৎ বিজেপির দিকে বোধহয় দখলে যেতে চলেছে তমলুক লোকসভা কেন্দ্র। তমলুকের পর কাঁথি, এটাও বলতে পারি শুভেন্দু অধিকারীর একটা গড়, এবং সেখানে তার প্রভাব প্রচুর। তার পরিবার থেকে সৌমেন্দু অধিকারী দাঁড়িয়েছেন, যেখানে ভোট পড়েছে 84.77%, ক্ষমা করবেন,
সৌমেন্দু অধিকারীকে এগিয়ে রাখছি এবং সেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী উত্তম বারিক এবং উর্বশী ভট্টাচার্য দাঁড়িয়েছে জোট প্রার্থী হিসাবে, কিন্তু কাঁথিও বোধহয় ভারতীয় জনতা পার্টির দখলে যেতে চলেছে। কিন্তু ওই যে বললাম, ভোট গণদেবতারা চুপচাপ ফুলে চাপ দিয়েছেন কিনা এবং সেইটা কোন ফুল সেটা সময় বলে দেবে, আর আগামী কাল সকাল 8টার পরের গণনা শুরু হলে ফলাফল বলে দেবে। তবু এই মুহূর্তে আমরা এগিয়ে রাখছি সৌমেন্দু অধিকারীকে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসাবে। পরবর্তী ঘাটালে হিরণময় চট্টোপাধ্যায়, প্রখ্যাত অভিনেতা এবং বিগত দিনের বিধায়ক, তিনি দাঁড়িয়েছেন। আর তার বিরুদ্ধে ওই মাটির সঙ্গে একটা আলাদা করে যার সংযোগ, তিনি দীপক অধিকারী, চলচ্চিত্রের অন্যতম প্রথিতযশা নাম দেব, তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে আরও একবার দাঁড়িয়েছেন এবং তপন গাঙ্গুলি দাঁড়িয়েছেন জোট প্রার্থীদের হয়ে। এখানেও কিন্তু হিরণ চট্টোপাধ্যায় প্রচুর পরিশ্রম করছেন, আমরা দেখেছি, মানে মাটি কামড়ে পড়ে আছেন, কিন্তু বোধহয় এই আসনটাও তৃণমূল কংগ্রেসের ভাড়ারে যেতে চলেছে, তৃণমূল কংগ্রেসের পক্ষে যেতে চলেছে, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখানে জয়ের পাল্লা ভারী অভিনেতা দীপক অধিকারী। ঘাটালের পর মেদিনীপুরের অগ্নিমিত্রা পল, তিনি দাঁড়িয়েছেন ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। অভিনেত্রী জুন মালিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জোটের প্রার্থী আছে, কিন্তু মূলত মনে হচ্ছে যেটা মেদিনীপুর, যেখানে ভোট পড়েছে 81.56%, সেখানে বোধ হয় মেদিনীপুরের বুকে অগ্নিমিত্রা পল আরও একবার বিজেপির হয়ে জিততে চলেছেন। পাল্লা তার দিকে হলেও খানিকটা ভারী। এরপর মেদিনীপুরের পর ঝাড়গ্রাম, যেখানে প্রণত টুডু দাঁড়িয়েছেন ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাঁড়িয়েছে কালীপদ সোরেন, ইম্পর্টেন্ট ফ্যাক্টর কালীপদ সোরেন, তিনি কিন্তু ইম্পর্টেন্ট হতে পারেন যে কোনো মুহূর্তে, গুরুত্বপূর্ণ তিনি, এবং ভোটের বাক্সে কী প্রতিফলন হবে সেটার জন্য একটা চিন্তাভাবনা থেকেই যাচ্ছে। আর জোট প্রার্থী দাঁড়িয়েছেন সোনামণি মুর্মু, কিন্তু এখানেও কালীপদ সোরেন ফ্যাক্টর হতে পারে। তাই ঝাড়গ্রামে একটু হলেও তৃণমূল কংগ্রেসকে এগিয়ে রাখছি আমরা। বিগত দিনের মনস্তত্ত্ব এবং সব কিছুর বিচারের সমীক্ষায় ঝাড়গ্রাম বোধহয় যেতে চলেছে তৃণমূল কংগ্রেসের কালীপদ সোরেনের হাত ধরে তাদের দখলে। যদিও সবটাই সম্ভাবনা, তাই আমরা সম্ভাবনা বা প্রেডিকশান করতে পারি। আর আগামীকাল তো রেজাল্ট, তবু অনেকেই যেটা বলছেন আমরা তার থেকে আলাদাভাবে একটা সমীক্ষা চালিয়েছি, এবং সেই আলাদাভাবে যে সমীক্ষার একটা গঠন, তার ফলে একটা অন্য বার্তাও বোধহয় আমাদের কাছে এসছে, যেটা খুব ইম্পর্টেন্ট এই মুহূর্তে। ঝাড়গ্রামের পর পুরুলিয়াতে কিন্তু কুর্মী ভোট একটা ফ্যাক্টর হতে পারেন। হ্যাঁ, এই কুর্মী ভোট ফ্যাক্টর হতে পারে, এবং এখানে 78.39% ভোট যদিও পড়েছে, কিন্তু কুর্মী ভোট ফ্যাক্টর হতে পারে। বারবার বলছি, এখানে প্রার্থীরা জ্যোতির্ময় সিং মাহাতো, তিনি ভারতীয় জনতা পার্টির, শান্তিময় মাহাতো, তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী, এবং নেপাল মাহাতো, তিনি জোট প্রার্থী। কিন্তু জ্যোতির্ময় সিং মাহাতোর পাল্লা ভারী থাকলেও মনে হচ্ছে কুর্মী ভোটের ফ্যাক্টরের উপর দাঁড়িয়ে হয়তো বদলে যেতে পারে পুরুলিয়ার ভোটের ফলাফল, এবং শান্তিময় মাহাতো হয়তো সম্ভাব্য জয়ী হতে চলেছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। কিন্তু এটাও বলছি, জ্যোতির্ময় সিং মাহাতো তিনি ফ্যাক্টর। জয়ের পাল্লা ভারী থাকলেও কুর্মী ভোট একটা বড় পার্থক্য তৈরি করে দিতে পারে, আমাদের চোখ থাকবে সেদিকে। তবুও সম্ভাব্য আমরা ধরে নেব যে তৃণমূল কংগ্রেসের দখলে থাকছে সম্ভাব্য শান্তিময় মাহাতো জিততে চলেছেন তৃণমূল কংগ্রেসের ব্যানারে। বাঁকুড়াতে সুভাষ সরকার, যিনি প্রাক্তন মন্ত্রী ছিলেন, এবং অরূপ চক্রবর্তী, তৃণমূল কংগ্রেসের একটা তুরুপের তাস বলতে পারেন, জোট প্রার্থী নীলাঞ্জন দাশগুপ্ত। সুভাষ সরকার বিগত দিনের জনপ্রতিনিধি থাকলেও মনে হচ্ছে এবার তৃণমূল কংগ্রেসের টেক্কা অরূপ চক্রবর্তী হতে চলেছেন, অর্থাৎ বাঁকুড়া হয়তো তৃণমূল কংগ্রেসের কেন্দ্রটি দখলে থাকবে। অরূপ চক্রবর্তী সম্ভাব্য জয়ী প্রার্থী হতে পারেন। বাকিটা গণনা এবং গণদেবতাদের যে ভোটের ইভিএম চাপ দিয়ে তাদের যে চিন্তাভাবনা, সেটা তো আগামীকাল 8টার পরে প্রকাশ্য। তবু এই মুহূর্তে যখন একটু একটু করে উন্মাদনা বাড়ছে, উত্তেজনা বাড়ছে, সেখানে আমরা বলে রাখি পরবর্তী তৃতীয় পর্বের বিষ্ণুপুর কেন্দ্র, এবং সেখানে একটা অদ্ভুত লড়াই। আপনারা জানেন, একদিকে সৌমিত্র খা ভারতীয় জনতা পার্টির বিজেপির, অন্যদিকে
সুজাতা মণ্ডল, কিন্তু 5 বছর আগের চিত্রটা অন্য ছিল, একসঙ্গে লড়েছিলেন এবং তিনি সুজাতা মণ্ডল এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী, জোট প্রার্থী। সেখানে শীতল কৈবর্ত, কিন্তু লড়াইটা মোটামুটি সৌমিত্র খাঁ এবং সুজাতা মণ্ডলের। আরও একবার আমরা সেই লড়াই এই গত 2.5 মাস ধরে মানুষ দেখেছেন, বাকযুদ্ধ, কিন্তু বোধ হয় ভারতীয় জনতা পার্টির দিকেই একটু ভারী। সৌমিত্র খাঁ জিততে চলেছেন সম্ভাব্য ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, আমাদের বিষ্ণুপুর কেন্দ্র থেকে, অর্থাৎ হুগলি থেকে শুরু করে বিষ্ণুপুর পর্যন্ত যে 11টা কেন্দ্রের মোটামুটি আমাদের সমীক্ষা, তাতে ফলাফল এই 11টা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস 6টি আসন এবং ভারতীয় জনতা পার্টি 5টি আসন পেতে চলেছেন বলে মনে হচ্ছে। সবটাই সম্ভাব্য সমীক্ষা অনুযায়ী, কথা বলার উপরে দাঁড়িয়ে একটা আন্দাজ বা প্রেডিকশান। আসল খেলা তো কাল সকাল 11টা থেকে, কারণ ওই যে আমরা বড় বড় মিডিয়া হাউসের সঙ্গে পাল্লা দিতে পারবো না। খুব সাধারণ, খুব ছোটোখাটো, অনেক পরিশ্রম করে যেটুকু আমরা আমাদের মনে হয়েছে সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। দর্পণে বাংলার সোজা কথা সোজাভাবে আমরা বলতে ভালোবাসি, সোজা কথা সোজাভাবেই তাই বলছি। এটা আমাদের পরিশ্রম থেকে উঠে আসা ফলাফল। তৃতীয় পর্বে মোটামুটি 11টা আসনের মধ্যে 6টি থাকছে তৃণমূলের দখলে, ভারতীয় জনতা পার্টির 5টি। চতুর্থ পর্ব বা শেষ পর্ব নিয়ে ফিরছি। আপনাদের চোখ থাকুক দর্পণে বাংলায়, কারণ সোজা কথা সোজাভাবে।